Imran Servicing Company has provided the following unadjusted trial balance as on December 31st, 2020. ইমরান সার্ভিসিং কোম্পানি একটি আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে অসমন্বিত রেওয়া মিল দেওয়া আছে নিচে নিচে যে রেওয়া মিলটা দেওয়া আছে এটা হচ্ছে আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা ডিসেম্বর 31, 2020 সালে তৈরি করা হয়েছিল। তো নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট, একটি 10 ঘর বিশিষ্ট একটি কার্যপত্র বানাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। এখানে কি আছে? এখানে প্রথমে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স রেওয়া মিল। এখানে আমাদের প্রশ্নে যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এইটা এটার ফিগার গুলাই এখানে লেখা আছে, ট্রায়াল ব্যালেন্সে লেখা থাকবে। আর এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করব, এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো করবো সেটা এই 2 ঘরে আমরা ডেবিট ক্রেডিটে লিখবো। তারপর যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ সমন্বিত রেওয়া মিল, এখানে হচ্ছে এই যে এই যে প্রশ্নে যে রেওয়া মিলটা দেওয়া আছে, এরপরে যে অ্যাডজাস্টমেন্ট আমরা করলাম, সমন্বয়গুলো করলাম, সমন্বয় করার পরে এইটা হচ্ছে সমন্বিত রেওয়া মিল। এবার সমন্বিত রেওয়া মিল থেকে কিছু দফা যাবে আয় বিবরণী থেকে, কিছু যাবে উদ্বৃত্ত পত্রে। এই উদ্বৃত্ত পত্রের অ্যামাউন্ট যখন মিলে যাবে আমরা বুঝবো যে আমাদের অঙ্ক হয়েছে। তো এবার আমরা অঙ্কে চলে যাই। আহ, প্রথমে আমরা এরকম গড় করে ফেলবো। ইমরান সার্ভিসিং কোম্পানি ওয়ার্কশিট December 31, 2020 লিখে এইভাবে, যেহেতু 10 ঘর বিশিষ্ট বলছে, 10 ঘর আমরা গুনে দেখি। এই যে ট্রায়াল ব্যালেন্স, এখানে 2 ঘর, অ্যাডজাস্টমেন্টে 2 ঘর, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 2 ঘর, ইনকাম স্টেটমেন্ট 2 ঘর, ব্যালেন্স শিট 2 ঘর, তাহলে 5 × 2 = 10। এই যে এটাকে বলতেছে 10 ঘর। অনেক সময় পরীক্ষায় 10 ঘর না বলে 12 ঘরও বলে, 12 ঘর বলে, তখন এখানে এই ইনকাম স্টেটমেন্ট পরে আরেকটা ঘর আসবে, এটা হচ্ছে কি রিটেইনড আর্নিংস। রিটেইনড আর্নিংস সেটার একটা ডেবিট ঘর আসবে আর একটা কি আসবে, ক্রেডিট ঘর আসবে। তাইলে 10 আর 2 মিলে 12 ঘর, ওটাকে বলতেছে 12 কলাম ওয়ার্কশিট। আমাদের এখানে যেহেতু 10 ঘর বলছে, সেহেতু আমাদের এখানে রিটেইনড আর্নিংসটা করতে হবে না। তো আমরা প্রথমে প্রশ্ন থেকে দেখে দেখে এগুলো লিখে ফেলবো। ক্যাশ ডেবিট পাশে 40,000, অ্যাকাউন্ট রিসিভেবল 40,000, সার্ভিস রেভিনিউ 80,000, স্যালারি এক্সপেন্স 20,000। এইভাবে এই ট্রায়াল ব্যালেন্সের এই ঘরে আমরা লিখে ফেলবো, এখানে লিখে ফেলবো। ঠিক আছে, 80,000, 20,000 স্যালারিস এক্সপেন্স। কোথায়? স্যালারিস এক্সপেন্স এই এতটুকু পর্যন্ত আমরা লিখে ফেলবো, যতটুকু দেওয়া আছে আর কি প্রশ্নে পুরো এখানে লিখে ফেলবো, 20,000 পর্যন্ত লিখে ফেলবো। লেখার পরে এই ঘরে লেখার পরে ট্রায়াল ব্যালেন্স করে লেখার পরে এবার আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্টে বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড 12,000 টাকা, অর্থাৎ আমি সার্ভিস দিয়েছি কিন্তু এখনো টাকাটা পাই নাই। তাহলে এটার অ্যাডজাস্টমেন্ট যাওয়া হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000 টাকা। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা দেখি আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল থাকলে অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট পাশে 12,000 টাকা লিখবো। আহ, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তো অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এই অ্যাডজাস্টমেন্টের ঘরে যাব, গিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল বরাবর এখানে 12,000 টাকা লিখলাম। এটা 1 নম্বর সমন্বয়, সেজন্য এখানে এক লেখা আছে 12,000 টাকা লিখলাম। আরেকটা সমন্বয় কোথায়? এই যে সার্ভিস রেভিনিউ 12,000 টাকা ক্রেডিট পাশে, আমার এখানে সার্ভিস রেভিনিউ বের করে নিলাম। সার্ভিস রেভিনিউ, হ্যাঁ, 12,000 টাকা ক্রেডিট পাশে, এটা 1 নম্বর সমন্বয়। এক দিয়ে 12,000 টাকা লিখলাম। ঠিক আছে, স্যার, ক্রমিক ক্রমিক নং তো দিতে হবে না, না? ক্রমিক নাম্বার দিতে দিলে সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ম্যান্ডেটরি না? ম্যান্ডেটরি না। আচ্ছা, এটা আচ্ছা। লেখার পরে দেখো সার্ভিস রেভিনিউতে কিন্তু আরো একটা সমন্বয়ে আছে, সেজন্য এখানে 2 দিয়ে এখানে 4,000 লিখছে, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আর কোনো সমন্বয় দেখা যাচ্ছে না।
আচ্ছা যা হোক, আমাদের 1 নম্বর সমন্বয়টা করলাম। এখন 2 নম্বর সমন্বয়ে আমরা আসি। এখানে বলতেছে আর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত সেবা আয় হ্যাজ বিন আর্নড, উপার্জিত হয়েছে কত টাকা? 4,000 টাকা। যেহেতু উপার্জিত হয়ে গেছে তাহলে আমার দায় কমে গেছে, দায় কমে এলে আর্নড সার্ভিস রেভিনিউ হবে কি ডেবিট। আর যেহেতু এটা আমার আয়, সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। কত টাকা এটা? 4,000 টাকা। 4K লিখলাম, কে মানে 1,000, 4K মানে 4,000। তার মানে তাহলে আবার এখানে আনআর্ন সার্ভিস রেভিনিউ আমাদের খুঁজে বের করতে হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ কত? আনআর্ন সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট পাশে, ডেবিট পাশে কত লিখবো? 4,000 লিখবো। এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে, এই অ্যাডজাস্টমেন্টের ঘরে আমরা ডেবিট পাশে 4,000 লিখলাম, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট অ্যাডজাস্টমেন্টের ঘরে, এই যে সার্ভিস রেভিনিউ আমরা কত, এই যে 4,000 টাকা লিখলাম। শেষ। তারপর বলছে চার্জ ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 4,000, ইকুইপমেন্টের উপর 4,000 টাকা অবচয় চার্জ করতে হবে। তাহলে এটার জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন কি হবে? ডেবিট। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে না আমাদের রেওয়া মিলে? রেওয়া মিলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাইস, এখানে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই। যেহেতু রেওয়া মিলে নাই, সেহেতু আমাদের রেওয়া মিলে যেগুলো লিখছি ওগুলোর পরে এখানে আলাদাভাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখতে হবে। এখানে আলাদাভাবে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখলাম, লেখার পরে এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাডজাস্টমেন্টের করে 4,000 টাকা ডেবিট লিখলাম। ক্রেডিট কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমাদের মিলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কিন্তু আবার, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট আছে। তো আমরা কি করবো? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা অ্যাডজাস্টমেন্টের করে ক্রেডিট 4,000 টাকা লিখলাম। আমাদের 3 নম্বর সমন্বয় শেষ। 4 নম্বর সমন্বয়ে আসি। 4 নম্বর সমন্বয় বলছে প্রিপেড রেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড, অর্থাৎ অগ্রিম ভাড়া নিঃশেষিত হয়েছে কত টাকা? 10,000 টাকা। তো প্রিপেড রেন্ট কমে যাবে, তাহলে প্রিপেড রেন্ট কমে গেলে কি হবে? ক্রেডিট। আর এটা এখন আবার কি হয়ে গেল? অগ্রিম ভাড়া থেকে এখন ভাড়া ব্যয়, তাহলে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিট। কত টাকা? 10,000 টাকা, 10K। ঠিক আছে। তাহলে আমার রেওয়া মিলে রেন্ট এক্সপেন্স আছে কিনা? রেওয়া মিলে আমার কিন্তু রেওয়া মিলে রেন্ট এক্সপেন্স নাই। যেহেতু নাই সেটা আমাদের এখানে লিখতে হবে। রেন্ট এক্সপেন্স এখানে লিখতে হবে। দেখো ওরা রেন্ট এক্সপেন্স লিখছে, রেন্ট এক্সপেন্স লিখে অ্যাডজাস্টমেন্টের করে ডেবিট পাশে 10,000 লিখছে। তারপর এখন আমার প্রিপেড রেন্ট, যেটা আমার রেওয়া মিলে আছে প্রিপেড রেন্ট, এই যে প্রিপেড রেন্ট রেওয়া মিলে আছে 24,000 টাকা, আমার অ্যাডজাস্টমেন্টের ঘরে গিয়ে সেটা ক্রেডিট করতে হবে কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের 4 নম্বরের সমন্বয় শেষ। 5 নম্বর সমন্বয়তে আসি। কি বলছে? সাপ্লাইস অন হ্যান্ড কত টাকা? 1,000। অর্থাৎ বছর শেষে আমার সাপ্লাইস আছে কত? হাতে সাপ্লাইস আছে 1,000 টাকার। তো আমার এখানে রেওয়া মিলে সাপ্লাইস কত আছে? রেওয়া মিলে সাপ্লাইস আছে 6,000 টাকা। অর্থাৎ আমার 5,000 টাকা সাপ্লাইস এক্সপেন্স হয়ে গেছে। তো আমার রেওয়া মিলে কি এখানে সাপ্লাইস এক্সপেন্স আছে? নাই। তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট জার্নালটা আগে দিয়ে দিই। সাপ্লাইস এক্সপেন্স হবে ডেবিট, কত? 5,000 টাকা, 5K। আর সাপ্লাইস, সাপ্লাইস কমে গেছে তাই ক্রেডিট হবে কত? 5K। তাহলে সাপ্লাইস এক্সপেন্স নাই, সেহেতু আমাদের এখানে আবার সাপ্লাইস এক্সপেন্স নামে লিখতে হবে। সাপ্লাইস এক্সপেন্স দিয়ে লিখলাম, লিখে ডেবিটের ডেবিট অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে 5,000 টাকা লিখলাম। আর যে সাপ্লাইস কমে গেছে, এই যে এখানে সাপ্লাইসের গড়ে গিয়ে এখানে ক্রেডিট পাশে 5,000 টাকা লিখলাম। তাহলে লাস্ট সমন্বয় হচ্ছে অ্যাক্রুয়াল স্যালারিস এক্সপেন্স। অ্যাক্রুয়াল মানে হচ্ছে কি? বকেয়া, বকেয়া বেতন খরচ হচ্ছে কত? 4,000 টাকা। তো এটার জার্নাল কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, হুম, অ্যাক্রুয়াল অথবা স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট। আমার স্যালারি এক্সপেন্স কিন্তু রেওয়ামিলে দেওয়া আছে কত টাকা? 20,000 টাকা। তাহলে এটার সাথে আরো 4,000 টাকা যোগ হবে, অর্থাৎ ডেবিট পাশে লিখতে হবে। এই যে স্যালারি এক্সপেন্সের করে অ্যাডজাস্টমেন্টের করে গিয়ে 4,000 টাকা ডেবিট পাশে লিখলাম। আর স্যালারি পেয়েবল ভাবে আমার এখানে একটা লিখতে হবে বকেয়া বেতন, স্যালারি পেয়েবল ক্রেডিট পাশে, অ্যাডজাস্টমেন্টের করে ক্রেডিট পাশে 4,000। ওকে, এবার আমার সকল সমন্বয় শেষ, সকল সমন্বয় শেষ। এবার প্রশ্নে যে রেওয়ামিল দিয়েছে তার সাথে সমন্বয়গুলোকে যোগ বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে ফিগারগুলো লিখবো।
যেমন ক্যাশে আমার এখানে কোনো সমন্বয় নাই, তাই ক্যাশে যে 40,000 আছে এটা 40,000 বরাবর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে আসছে। অ্যাকাউন্ট রিসিভেবলসে 40,000 টাকা ডেবিট আর সমন্বয়ে 12,000 টাকা ডেবিট, তাহলে 40 ডেবিট ডেবিট যোগ হবে, 40 আর 12,000 মিলে 52,000 টাকা স্যার ডেবিট হয়েছে। যোগ বিয়োগ করবো তাই না? হ্যাঁ হ্যাঁ, যোগ বিয়োগ করবে, ডেবিট ডেবিট হলে যোগ হবে। এখন ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেবিট ডেবিট হলে যোগ করে লিখবা, ডেবিট ক্রেডিট ডেবিট হলে ক্রেডিট হলে বিয়োগ, বিয়োগ করে লিখবা। বুঝে গেছে? যেমন একটা জিনিস দেখো, এই যে বিয়োগ। সাবলাইস, সাবলাইসের ডেবিট পাশে কত আছে? 6,000। আর অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিটে নাই, ক্রেডিটে আছে কত? 5,000। হ্যাঁ, 5,000, তাহলে দেখো তাহলে ডেবিট বাদ যাবে বাদ যাবে। 1,000 টাকা ডেবিটে। 1,000 টাকাই ডেবিট করে লেখা হয়েছে। আচ্ছা, তারপর আবার আরেকটা দেখি, এই যে এটা কি প্রিপেইড রেন্ট, লেখা বেশি হয়ে গেছে, একটু ডিলিট করে দিই। হুম। এবার দেখো যে প্রিপেইড রেন্ট কত? 24,000। ওইখান থেকে, ওইটা ডেবিট, ওইখান থেকে কমে ক্রেডিট হয়েছে কত? 10,000 টাকা কমে গেছে। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কত যাবে? ডেবিট 24,000 থেকে ক্রেডিট 10,000 টাকা বাদ দিলে আর থাকে ডেবিট 14,000 টাকা। এই, তারপর আমরা আরেকটা দেখি, যেমন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ছিল? দেওয়া মিলে 6,000 টাকা ক্রেডিট ছিল, এবছর আরো কি, আরো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আরো 4,000 আসছে ক্রেডিট পাশে, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ, 6,000 আর 4,000 ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে 10,000 টাকা। ঠিক আছে? তারপর এরকম আমরা আরেকটা দেখি, সার্ভিস রেভিনিউটা দেখি। যেমন মিলে 80,000 টাকা দেওয়া ছিল, অ্যাডজাস্টমেন্টের ঘরে কি 12,000 আর 4,000, টোটাল 16,000 আসছে ক্রেডিট। তাহলে 80,000-এর সাথে আরো 16,000 যোগ হয়ে এখানে কত হয়েছে? 96,000। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার পরে, হ্যাঁ, এখানে ডেবিট ক্রেডিট গুলো কিন্তু সমান হতে হবে। এই যে নিচে আসলাম, নিচে এসে আমরা কিন্তু এখানে খেয়াল করব আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এই ডেবিট ক্রেডিট গুলো সমান হয়েছে কিনা। হ্যাঁ, যদি সমান হয় বুঝবা যে হ্যাঁ আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা ঠিক আছে। তাহলে এই দেখো, এটা কত? 2,60,000, 2,60,000 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া মিলে ডেবিট ক্রেডিট মিলে গেছে। ঠিক আছে? এখন এখান থেকে আমরা কি করব? পরের ইনকাম স্টেটমেন্টে যাব। এখন আয় বিবরণীতে কোনগুলো যায়? আমার সকল ধরনের আয় এবং ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্টে যাবে। আর আমার সকল ধরনের কি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বগুলো কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। এবার দেখি তাহলে ক্যাশ, ক্যাশ, ব্যালেন্স। হ্যাঁ, ক্যাশ আমার কি, ক্যাশ হচ্ছে আমার জন্য সম্পদ, তাহলে সম্পদ হলে ব্যালেন্স শিটে ডেবিট পাশে। ঠিক আছে? ব্যালেন্স শিটে ডেবিট পাশে গেছে এই টাকাটা, এই টাকাটা যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ট্রান্সফার করব, কোনোটাকে ট্রান্সফার করবো ইনকাম স্টেটমেন্টে, কোনোটাকে ট্রান্সফার করবো ব্যালেন্স শিটে। তাহলে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে এর পরেরটা কত টাকা? 52,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল আমার কি, সম্পদ, তাহলে সম্পদ হলে কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। সাপ্লাইস, সাপ্লাইস কত আছে? 1,000 টাকা। সাপ্লাইস এটা আমার জন্য সম্পদ, তাই ব্যালেন্স শিটে গেছে। তারপর কি আছে? প্রিপেইড ব্র্যান্ড, প্রিপেইড ব্র্যান্ড কত আছে? 14,000 টাকা। অগ্রিম ভাড়া এটা আমার জন্য সম্পদ, তাই ব্যালেন্স শিটে আসছে। ইকুইপমেন্ট কত আছে? 1,00,000 টাকা, এটা আমার জন্য সম্পদ, তাই ব্যালেন্স শিটে আসছে। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রতি সম্পদ, দায়, দায় না। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তাই দায় না? না, এটাকে বলা হয় প্রতি সম্পদ। যা সম্পদকে কমিয়ে দেয় তাকে বলা হয় প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ। মনে থাকবে? যা জি সম স্যার। যা সম্পদকে কমিয়ে দেয় তাকে বলা হয় প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ। ঠিক আছে? তাহলে স্যার এটা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসছে যে? সম্পদ কোন পাশে বসে? ব্যালেন্স হ্যাঁ, শিটের, ব্যালেন্স শিটে বসে মানে আর্থিক বিবরণী। ব্যালেন্স শিট সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসলে সম্পদ বসতে হচ্ছে স্যার ডেবিট দিকে। ডেবিট দিকে, তাহলে বিপরীত সম্পদ কোন দিকে হ্যাঁ, বসবে? বিপরীত সম্পদ ক্রেডিট দিকে বসবে। ক্রেডিট দিকে। হ্যাঁ, তো সেজন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখো, এই যে হুম। 10,000 টাকা ব্যালেন্স শিটের কোন পাশে? ক্রেডিট পাশে। তারপর অ্যাকাউন্টস পেয়েবল কত আছে? 10,000 টাকা, এটা আমার জন্য দায়, তাই ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, দায় পাশে বসছে। নোটস পেয়েবল, পদেও নোট, এটা আমার জন্য দায়, 20,000 টাকা, সেজন্য ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসছে। তারপর আসে আনআর্ন সার্ভিস রেভিনিউ, কত আছে? 20,000 টাকা, এটাও আমার জন্য দায়, তাকে সেবা না দিয়ে আগে আমি টাকা নিয়ে নিছি, সেজন্য এটা আমার দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসছে। তারপর হচ্ছে ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি হতো কি, মালিকানা সত্ত্ব, এটা কোথায়? এটা হচ্ছে কি, ক্রেডিট পাশে যাবে। ব্যালেন্স শিটে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে।
বুঝা গেছে? তারপর ড্রয়িং, সেটা কি হয়, মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। ঠিক আছে, সেজন্য এটা ব্যালেন্স শিটে কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। বুঝা গেছে? যা মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে তা ব্যালেন্স শিটে কোন পাশে যাবে? ডেবিট পাশে। যা মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দিবে তা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। বুঝা গেছে? এগুলো মনে রাখতে হবে। তারপর বলছে কি স্যালারিস এক্সপেন্স, এই যে এখন আসছে খরচগুলা, খরচগুলো কোথায় যাবে? আমার ইনকাম স্টেটমেন্টে যাবে। এই যে স্যালারিস এক্সপেন্স কত আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে? 24,000 টাকা। তাহলে এই যে খরচ, খরচ কোথায় যায়? ইনকাম স্টেটমেন্টে, আয় বিবরণীতে যায়। আয় বিবরণীতে ডেবিট পাশে খরচগুলো, আয় বিবরণী ডেবিট পাশে। এবং আমার ইনকাম গুলা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। এই যে সার্ভিস রেভিনিউ আমার আয়, এটা আমার জন্য ইনকাম 96,000 টাকা, সেই জন্য ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে। এইভাবে খরচগুলোকে ডেবিট পাশে লিখছি ইনকাম স্টেটমেন্টের, আর যত ধরনের আয় আছে সেগুলোকে ক্রেডিট পাশে লিখছে। এইভাবে দেখবা যে কি তোমার একটা পর্যায়ে গিয়ে এখানে একটা পার্থক্য হবে, ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট মিলবে না। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট মিলবে না। তুমি যখন এই দেখো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাস, এটা ক্রেডিট অনিশ্চিত পাস। হিসাব হবে। হ্যাঁ, অনিশ্চিত হিসাব হবে না, এটা হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি হবে। এবং ক্রেডিট পাশে কত আসছে? 96,000 টাকা আসছে। ক্রেডিট পাশে কত আসছে? 96,000 টাকা আসছে। তখন ডেবিট পাশে গিয়ে দেখতেছি যে কি 96,000। 96,000 টাকা হতে, মানে ক্রেডিট পাস মানে কি? আয়। ক্রেডিট পাস মানে কি? আয়। তোমার আয় হয়েছে কত টাকা? 96,000 টাকা। আয় কত? 96,000 টাকা। ঠিক আছে, এবার তুমি সকল কি করবা, এই আয় হ্যাঁ। বিবরণীর এই এই ডেবিট পাস গুলো যোগ করবা। কত? 24,000 আর 4,000 মিলে কত হয়? 28,000। 28,000 আর 10 মিলে 38,000। 38,000 আর 5 মিলে কত? 43,000। এখন এই যে 96,000 থেকে তুমি এই 43,000, এই যে ক্রেডিট পাশে হয়েছে 96,000 টাকা, কিন্তু ডেবিট পাশে হয় কত? 43,000 টাকা। তাহলে আরো ঘাটতি আছে কত? আরো কত ঘাটতি আছে? 3, 5, আরো 53,000 টাকা ঘাটতি আছে। এই যে দেখো, তোমার ক্রেডিট পাশ হচ্ছে আয়, ডেবিট পাশ হচ্ছে কি? ব্যয়। তোমার আয় হয়েছে আর যত 96। টাকা কম হবে হ্যাঁ, ওইটা ডেবিট থেকে লিখে দিবা। আগে বুঝো, ক্রেডিট পাসটা হচ্ছে তোমার আয়, তোমার আয় হয়েছে কত টাকা? 96,000 টাকা। আর তোমার ব্যয়, ডেবিট পাস হচ্ছে ব্যয়, ব্যয় হয়েছে কত টাকা? 43,000 টাকা। তাহলে এই যে তেতাল্লিশ তিপ্পান্ন হাজার 53,000 টাকা, এটা কি তোমার? এটা কি? এটা হচ্ছে তোমার নিট নিট লাভ। নিট লাভ। এই যে সেই জন্য এই যে ঘাটতি যেটা আছে এটাকে নেট ইনকাম বলে। এই যে নেট ইনকাম লিখে এখানে কত লিখছে? 53,000 টাকা। 53,000 টাকা লিখে এই যে 96,000, 96,000 মিলাইছে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার এই নিট লাভটা আবার আমার কোথায় নিতে হবে? ব্যালেন্স শিটে নিতে হবে না? কারণ এটা কি, এটা তো মালিকানা সত্ত্ব। মালিকরা পাবে, নিট লাভটা কে পাবে? মালিকরা পাবে। তো মালিকরা যদি পায় তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে না? তা আমি কি বলছিলাম, মালিকানা সত্ত্ব বাড়লে ব্যালেন্স শিটের কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। তো এই 53,000টা নেট ইনকামটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 53,000 টাকায় লিখছে। তাহলে আমাদের আর কোনো দফা নাই। এবার ব্যালেন্স শিটের ডেবিট পাশ ক্রেডিট পাশ গুলো যোগ করে আমার দুই দিক সমান হয়ে গেছে। 2,17,000, 2,17,000। বুঝা গেছে? এই ব্যালেন্স শিটের যখন 2,17,000, 2,17,000 মিলবে, তুমি ফাইনালি বলতে পারবে যে আমার অঙ্কটা ঠিক আছে, সবগুলা ঠিক আছে। এইটা হচ্ছে একটা, আমরা করলাম 10 গড়া বিশিষ্ট ওয়ার্কশিট। স্যার, তোমার কথা ভালো করে শোনা যাচ্ছে না। এখন শোনাচ্ছে? হ্যাঁ, বলো। স্যার আপনার কথাগুলিও ক্লিয়ারলি আসতেছে না, ভিজে ভিজে আসতেছে। সেটা কি শুধু তোমার ক্ষেত্রে? মবাসিরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার বলতেছি যে, জি স্যার পাচ্ছি। হ্যাঁ, গিয়াস, স্যার আপনার তোমার কথা নেটের আমার এখানে মাঝে মধ্যে আসতেছে। ওইটা তোমার নেটের প্রবলেম, তোমার দিকের নেটের প্রবলেম। এটা আমার এখান থেকে প্রবলেম না। স্যার বলো, স্যার, বলো। স্যার ইনকাম স্টেটমেন্টে হ্যাঁ, 53,000 টাকা যেটা শর্ট ছিল ডেবিট দিকে, হ্যাঁ, ওইটা আবার ব্যালেন্স শিটে ক্রেডিট দিকেও লিখে দিব তাই না? হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্স শিটে ক্রেডিট দিকে লিখবে। কারণ এটা কি আমার লাভ হয়েছে না? এই যে দেখো, হ্যাঁ। এটা আমার লাভ হয়েছে না? এই যে নেট ইনকাম, জি স্যার। নেট ইনকাম লাভ হয়েছে, তো হ্যাঁ। এটা এই 53,000 টাকা মালিকরা পাবে না? তো মালিকরা পেলে হ্যাঁ। মালিকানা সত্ত্ব বাড়বে না?
তো এই সেজন্য ইনকাম ব্যালেন্স শিটের ক্রেডিট জি পাশে স্যার। যাবে, ক্রেডিট পাশে যাবে। বুঝাতে পারছি? কিন্তু এখানে যদি লাভ আর না স্যার হয়, ক্রেডিট দিকে বুঝি নাই। হ্যাঁ, যদি স্যার ক্রেডিট দিকে কম হতো ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে যদি ক্রেডিট দিকে কম হতো তার মানে বুঝাচ্ছে কি আমার ব্যয় বেশি, ব্যয় বেশি আয় কম। বুঝাতে পারছি? ব্যয় বেশি আয় কম, তার মানে তখন এটা তখন ডেবিট দিকে লিখবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ডেবিট দিকে লিখবে। কারণ বুঝছি। তখন আমার কি হতো, ক্ষতি হতো। ক্ষতি হলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে যায়। আচ্ছা, তো আমরা আরেকটা অঙ্ক গেলে দেখি। ডেবিট হয়। হ্যাঁ, কমে গেলে ডেবিট হয়। তো আজকে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো বলছে স্বপন ট্রেডার্স, স্বপন ট্রেডার্স এর অঙ্ক। দ্য ফলোইং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ স্বপন ট্রেডার্স। এই নিচের এন্ট্রিগুলো স্বপন ট্রেডার্স এর বই থেকে পাওয়া গেছে। হ্যাঁ, এটা একটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরা কিছু লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে নাই, ওগুলোকে লিপিবদ্ধ করে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে হবে। তো প্রথমেই আমরা সমন্বয় জাবেদাগুলো দেখি। কি বলছে, স্যালারিজ পেয়েবল 20,000 টাকা, বেতন বকেয়া আছে কত টাকা, 20,000 টাকা। তো এটার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি হবে, সমন্বয় জাবেদা কি হবে? মুবাশিরা বলো। স্যালারিস এক্সপেন্স ডেবিট। হ্যাঁ, স্যার স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল না, স্যালারি পেয়েবল। স্যালারি সরি, হ্যাঁ স্যালারি পেয়েবল পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। তো আমরা কি করব, প্রথমে এই যে ওয়ার্কশিটের ঘরগুলো করে প্রথমে এই যে রেওয়া মিলে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এই এন্ট্রিগুলো সব লিখে ফেলবো। এই এন্ট্রিগুলো এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমরা দিব, একটা একটা করে দিব। দেখো প্রথমে আমরা কি করছি, এটা জাবাদা করলাম যে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এখন আমাদের এখানে রেওয়া মিলে স্যালারি এক্সপেন্স আছে কিনা আমরা দেখি একটু। এখানে কি স্যালারি এক্সপেন্স আছে? না। স্যালারি এক্সপেন্স নাই, তাহলে আমাদের কি করতে হবে, স্যালারি এক্সপেন্সটা লিখতে হবে। এই যে এই স্যালারি এক্সপেন্সটা আমরা এখানে লিখলাম, অ্যাকাউন্ট টাইটেল স্যালারি এক্সপেন্স লিখে স্যালারি এক্সপেন্স ডেবিট 20,000 টাকা, এই সমন্বয়ের করে 20,000 টাকা ডেবিট পাশে লিখলাম। পেয়েবল ক্রেডিট। আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট অ্যাডজাস্টমেন্টের করে ক্রেডিট পাশে স্যার লিখলাম। সম্পূর্ণ জাবেদাগুলো কোথায় লিখতে বলছেন যে? বুঝি ওগুলো নাই তো, রেওয়া মিলে না থাকলে এক্সট্রা আনতে হবে আর কি। এগুলো রেওয়া মিলে নাই। এই যে তুমি এটা জাবেদা কি করলে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এখন স্যালারি এক্সপেন্স কি তোমার এখানে রেওয়া মিলে লেখা আছে? দেখো তো স্যালারি এক্সপেন্স আছে কিনা, বা স্যালারিজ পেয়েবল আছে কিনা এখানে, এখানে আছে কিনা? নাই, না, নাই। নাই। তো আমরা কি করতে হবে এখন, এগুলো তো আমরা এই পাশে লিখে ফেলছি, সবগুলো এখানে লিখছি না, এই পাশে লিখছি না, এগুলো লেখার পরে আবার আমাদের এগুলোর পরে নিচে লিখতে হবে। স্যার নতুন ভাবে স্যালারি এক্সপেন্স লিখলাম, স্যালারি পেয়েবল লিখলাম, লিখে এই অ্যাডজাস্টমেন্টের ঘরে টাকাগুলো লিখলাম। গিয়াস বুঝতে পেরেছে এবার? গিয়াস? জি স্যার। আচ্ছা, কন্টিনিউয়াস মনোযোগ দিতে হবে। মনোযোগ দিয়ে দেখলে তাহলে বোঝা যাবে, অন্যদিকে মনোযোগ দিলে কিন্তু বুঝতে পারবে না। এবার আসো 2 নম্বরে আসো, বলছে কি ডিপ্রিসিয়েশন অন দা অফিস ইকুইপমেন্টস, টাকা 30,000 ফর দ্য ইয়ার। এবছরের জন্য 30,000 টাকা অবচয় ধরতে হবে কার উপর, অফিস ইকুইপমেন্টের উপর। তো এটার অ্যাডজাস্টমেন্ট জার্নাল কি হবে, এটার সমন্বয় জাবেদা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট, তাই না? এখন আমরা এখানে দেখি আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কিনা। ক্যাশ এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নেই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? কি, স্যার ডেপ্রিসিয়েশন অর্থ? ডেপ্রিসিয়েশন অর্থ অবচয়, ডেপ্রিসিয়েশন অর্থ হচ্ছে অবচয়। বুঝা গেছে? আর অ্যাকুমুলেটেড মানে স্যার পুঞ্জীভূত অবচয় না? পুঞ্জীভূত অবচয়। তা আমাদের এখানে অবচয় হিসাবটা এখানে নাই, কিন্তু পুঞ্জীভূত অবচয় যেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট এটা আছে। ঠিক আনতে আছে, হবে। হ্যাঁ, তাহলে আমাদের শুধু ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা লিখতে হবে এখানে নিচে। এই নিচে আবার এদের করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাডজাস্টমেন্টের করে ডেবিট পাশে 30,000 টাকা লিখলাম। এই যে রেওয়া মিলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে লিখছি, যে এখানে ক্রেডিট করে গিয়ে 30,000 টাকা লিখতে হবে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে।
তারপর 3 নম্বরে আসি। 3 নম্বরে বলতেছে কি সাপ্লাইস অন হ্যান্ড 31 ডিসেম্বর 2019 টাকা 30,000। ডিসেম্বর 31 তারিখে আমার সাপ্লাইস কত আছে? 30,000 টাকার সাপ্লাইস আছে। তা আমাদের রেওয়া মিলে সাপ্লাইস কত দেখানো হয়েছিল? রেওয়া মিলে কি সাপ্লাইস আছে? সাপ্লাইস অন হ্যান্ড, এই যে রেওয়া মিলে সাপ্লাইস অন হ্যান্ড কত? 1,20,000। তো 1,20,000 থেকে আমাদের হাতে সাপ্লাইস আছে মাত্র কত? 30,000। অর্থাৎ তাহলে বাকি 90,000 কি খরচ হয়ে গেছে? এই বাকি 90,000 খরচ হয়ে গেছে। তাহলে এটার জন্য আমার জাবেদা দিতে হবে না? এই 90,000-এর জন্য তাহলে জাবেদা স্যার কি দিব? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এখন দেখো তোমার এখানে সাপ্লাইস এক্সপেন্স নাই, শুধু সাপ্লাইসটা আছে। তাহলে আমাদের সাপ্লাইস এক্সপেন্সটা লিখতে হবে, এখানে দেওয়া মিলে লিখতে ওইটা আনতে হবে। হবে। হ্যাঁ, হ্যাঁ। সাপ্লাইস এক্সপেন্স, এই যে 90,000 টাকাটা ডেবিট করলাম, আর এই যে সাপ্লাইস ক্রেডিট, এইখানে সাপ্লাইস ক্রেডিট করে দিলাম। আচ্ছা, তারপর বলছে কি দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেড ইন্স্যুরেন্স ফর 5 ইয়ার্স পলিসি। অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এই যে প্রিপেড ইন্স্যুরেন্সটা আছে রে মিলে কত বছরের জন্য? 5 বছরের জন্য। তা আমরা তো তো এক একটা বছর। অগ্রিম দিবা না? হ্যাঁ, অগ্রিম বীমা। প্রিপেড মানে অগ্রিম, প্রিপেইড মানে অগ্রিম, ইন্স্যুরেন্স মানে বীমা। তোমাদের একটু মনে রাখতে হবে, প্রতিটা অঙ্কে আসলে বাংলা বলা যায় না। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, প্রিপেইড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা। এটা 1,80,000 টাকা 5 বছরের জন্য। তাহলে এক বছরে কত আসে এটা দেখতে হবে। হ্যাঁ, এক বছরে যা আসবে ওইটাকে আমার খরচে রূপান্তর করতে হবে। এক বছরে কত আসছে? প্রিপেইড ইন্স্যুরেন্স এক বছরে আসছে 36,000 টাকা। তাহলে এই 1,80,000 থেকে 36,000 টাকা কমাতে হবে, মানে খরচ দেখাতে হবে। খরচ দেখাতে হলে আমার কি প্রিপেইড ইন্স্যুরেন্স কমিয়ে দিতে হবে, সম্পদ কমিয়ে দিতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স কমে গেলে ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট। বুঝে গেছে? এখন আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে আছে কিনা রে মিলে? ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, তাহলে আমার এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখলাম, ডেবিট 36,000 টাকা। আর এখানে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স কমিয়ে দিছে 3600। তাহলে এখান থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স গুলো যোগ বিয়োগ করবো আমরা। কিভাবে করব? দেখো, ক্যাশের ঘরে এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে নাই, সেই জন্য ডাইরেক্ট এই 4 লাখ টাকাটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখে ফেললাম। তবে অ্যাকাউন্ট রিসিভেবলে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, ডাইরেক্ট 2,20,000 টাকা ডেবিট 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 পাশে লিখে ফেললাম। প্রিপেইড ইন্স্যুরেন্স 1,80,000 টাকা ডেবিট, এটার অ্যাডজাস্টমেন্ট আছে 36,000 টাকা ক্রেডিট। তাহলে ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দিয়ে ডেবিট থাকে আর কত? 1,44,000 টাকা। তারপর সাপ্লাইস অন হ্যান্ড আছে 1,20,000 ডেবিট, অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট আছে কত? 90,000। তাহলে 1,20,000 থেকে 90,000 বাদ দিলে আর ডেবিট থেকে 30,000। এইভাবে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা মিলাবো। যদি ডেবিট পাস ক্রেডিট পাস সমান হয় 2,35,000, 2,35,000 সমান হয়েছে, তার মানে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা ঠিক আছে, এটা সঠিক। এরপরের কাজ হচ্ছে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্টে এবং ব্যালেন্স শিটে ট্রান্সফার করব। ইনকাম স্টেটমেন্টে যাবে আমার সকল ধরনের আয় ব্যয়, আর ব্যালেন্স শিটে যাবে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে এই যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইস অন হ্যান্ড, অফিস ইকুইপমেন্ট, এগুলো আমার সবগুলো সম্পদ, তাই ব্যালেন্স শিটে ডেবিট পাশে গেছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার বিপরীত, সম্পদ সম্পদকে কমিয়ে দেয়, সেজন্য ক্রেডিট পাশে গেছে। তারপর অ্যাকাউন্টস পেয়েবল, দায় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে গেছে। শেয়ার্স ক্যাপিটাল, মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে গেছে। ড্রয়িংস মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়, সেজন্য ডেবিট পাশে, ব্যালেন্স শিটের ডেবিট পাশে। উত্তোলন, ড্রয়িংস মানে উত্তোলন, এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। এই যে এক্সপেন্স আমার যত ধরনের, সরি আগে সার্ভিস রেভিনিউ আছে, আয়, যদি আয় হয় কোথায় যাবে বলছিলাম? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে।
আর যত ধরনের এক্সপেন্স আছে, অ্যাডভার্টাইজিং, র্যান্ট, মিসেলানাস এক্সপেন্স মানে বিবিধ, মিসেলানাস এক্সপেন্স মানে বিবিধ, র্যান্ট এক্সপেন্স মানে ভাড়া, খরচ, স্যালারি, বেতন, স্যালারি পেয়েবল আমার জন্য দায়, সেজন্য কোথায় আসছে? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খরচ, সেজন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, স্যালারি এক্সপেন্স ডেবিট পাশে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট পাশে। এইভাবে যোগ করে দেখা গেল যে হচ্ছে আমার আয় বেশি। আমার আয় কত? 1,40,000। আমার আয় বেশি আর ব্যয় কম, তাহলে আমার নিট লাভ কত? নিট লাভ হচ্ছে এটা, এটা 14 লাখ। আমার নিট লাভ হচ্ছে কত? 8 লাখ, 8,84,000 টাকা নেট ইনকাম। তাই এই নেট ইনকাম, ইনকাম হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, সেজন্য নেট ইনকাম কোথায় যাবে? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এখানে যদি লস হতো, যদি নেট লস হতো, তাহলে এই 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 টাকাটা কোন জায়গায় হতো? এই ঘরে হতো, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে হতো। আর লসটা ব্যালেন্স শিটের ডেবিট ডেবিট পাশে দেখাতে হয়, এই ডেবিট পাশে দেখাতে হয়। এইভাবে আমার ব্যালেন্স শিটে যখন ডেবিট ক্রেডিট মিলে যাবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, অঙ্কটা সঠিক হয়েছে। এবার বলো, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। এই যে তোমাদের যা দেখালাম এই চ্যাপ্টারে অঙ্ক আসলে এগুলাই, যে দুইটা অঙ্ক দেখালাম ঘুরে ফিরে সেম অঙ্কই, এগুলাই পরীক্ষার মধ্যে আসবে। এখান থেকে নতুন কোনো অন্যভাবে কোনো অঙ্ক আসবে না। যেগুলো দেখাইছি ওগুলাই যদি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে একটা অঙ্ক পাবা, মাস্ট। এখন তোমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো বাসায় দেখবা সবাই। কোনো যদি সমস্যা থাকে সেটা আমি নেক্সট ক্লাসে আলাপ করব। আর নেক্সট ক্লাসে আরো কয়েকটা অঙ্ক করবো এই অধ্যায় থেকে। আর আজকে অঙ্ক করাচ্ছি না, যে কারণ তোমরা বাসায় দেখো, প্রবলেম থাকলে এখানে চ্যাট বক্সে দিবা, ছবি তুলে আমি এখানে শেয়ার করে এটা বুঝিয়ে দিব। মানে একই জিনিস বারবার তো বোঝানোর কিছু নাই। তোমরা যেহেতু বুঝে গেছো, বাসায় বইয়ের অঙ্কগুলো চেক করবা, দেখবা। সমস্যা থাকলে এটা আমাকে হোয়াটসঅ্যাপে হোক বা এখানে, এখানে কিন্তু চ্যাট বক্স আছে, এখানে চ্যাট বক্সে ছবি তুলে দিলে এটা আমি এখান থেকে শেয়ার করে তোমাদের বুঝিয়ে দিতে পারবো। এই আর কি। তাহলে আজকে আর অঙ্ক করাচ্ছি না, আজকে এতটুকু পর্যন্তই। ওকে, ভালো থাকিও সবাই।